আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে যেই কাজটা করতেছিলাম আর কি, আমাদের শর্ট সিলেবাসের বাইরে যে পার্টগুলো ছিল এক্সট্রা সিলেবাসের মধ্যে, সেই পার্টগুলো আমরা কভার করতেছিলাম। অলরেডি আমাদের অনেকগুলা চ্যাপ্টার কভার হয়ে গেছে। আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 3 এটা কভার করব। চ্যাপ্টার 3 এর মধ্যে বেসিক্যালি হচ্ছে আমাদের যেটা আছে মৌলসমূহের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, এইটার পার্টটা আমরা কভার করব এখানে। ঠিক আছে, তো আমরা চলো শুরু করি। তো তোমরা তো আমাকে চিনোই, শুরু করার আগে একটু পরিচয়টা দেই, আসলে তাও একটু পরিচয়টা বলি। তো আমার নাম হচ্ছে তৌকির, পড়াশোনা করছি বুয়েট থেকে। আমার এইচএসসি ব্যাচ 2015, ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল, আর কলেজ হচ্ছে নটরডেম কলেজ। তো এই হচ্ছে পরিচয়। তো আমরা হচ্ছে আজকে ক্লাসের মধ্যে বেসিক্যালি জটিল যৌগের নামকরণ এবং সংকরায়ন এই পার্টটা দেখব, এবং এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আকরিক এবং এসিড সমূহ। এটা থেকে কিন্তু ভালো অ্যামাউন্ট অফ প্রশ্ন তুমি পরীক্ষায় পাবা, বিশ্বাস করো ভাই, পাবা। সো ওই যে স্টার মার্ক গুলা দেখতে আসো, মানে কেন এগুলা দেয়া হয় তোমরা তো বুঝো। আসলে আমরা এই কাজগুলো করি আসলে অ্যানালাইসিস পারপাসে, যাতে তুমি বুঝতে পারো যে আমার ওকে কোন পার্ট গুলোর উপর আমি বেশি জোর মানে বেশি পড়াশোনা করব, এখান থেকে বেশি প্রশ্ন আসতেছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলাতে। সো দ্যাটস ওয়াই আমরা এই কাজগুলা করি আর কি। রিটেন পার্টে এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই, দেখো রিটেন পার্টে কোনো প্রশ্ন নাই এখানে। সো শুরু করি। সো জটিল যৌগের নামকরণ করার আগে তোমাকে কিছু জিনিসপত্র একটু ফোকাস করতে হবে। সেই ফোকাস করার কি কি লাগবে সেটা আমি তোমাকে একটু বলে দিচ্ছি, দেখো। তো ফার্স্টে হচ্ছে লিগ্যান্ডের সংখ্যা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। লিগ্যান্ডের সংখ্যা যদি তোমার 2 হয় তাহলে হবে ডাই, 3 হলে হবে ট্রাই। ওই যে আমরা জৈব যৌগের নামকরণে যেটা পড়ছিলাম ওই নিয়মই। ধরো ক্লোরিন আছে 2টা, তাহলে ডাইক্লোরো বলতাম। তারপর ধরো ব্রোমিন আছে 3টা, তাহলে কি বলতাম সেটাকে ট্রাই ব্রোমো বলতাম। তারপর ধরো ক্লোরিন আছে 4টা, যেরকম কার্বন টেট্রাক্লোরাইড CCl4, মনে পড়ে তোমাদের এটা? ধরো আমি এখানে লিখলাম CCl4, এখানে কিন্তু আমরা বলতাম এটাকে কার্বন টেট্রাক্লোরাইড। কারণ কি এখানে কয়টা আছে? 4টা আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতাম? কার্বন টেট্রাক্লোরাইড বলতাম, কারণ এখানে 4টা ক্লোরিন আছে। তো ওই জিনিসটাই আর কি, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, এরকম আর কি। ওকে, পরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে, আচ্ছা তার আগে এটা একটু জানা উচিত না যে ভাই লিগ্যান্ড জিনিসটা কি? লিগ্যান্ড জিনিসটা কি? লিগ্যান্ড জিনিসটা হচ্ছে যারা জোড়ায় জোড়ায় ইলেকট্রন দান করে। যারা জোড়ায় জোড়ায় ইলেকট্রন দান করে, যারা হচ্ছে জোড়ায় জোড়ায় ইলেকট্রন দান করে তারাই বেসিক্যালি হচ্ছে লিগ্যান্ড। সো এটা আমি মাথায় রাখলাম। ওকে, ওকে। সো লিগ্যান্ড নরমালি তার মানে কি, বেসিক্যালি এখানে কি থাকবে বলতো? এখানে আমরা এটা বলতাম যে লিগ্যান্ড যদি হয় তাহলে তার মধ্যে বেসিক্যালি লোন পেয়ার থাকতে হবে। সো এটা আমরা বলতে পারো লিগ্যান্ড বেসিক্যালি হচ্ছে লোন পেয়ার কন্টেইনিং। মানে তুমি যদি কোথাও লিগ্যান্ড দেখো তার মানে সেখানে লোন পেয়ার মোটামুটি ভাবে শিওর থাকায়। আচ্ছা, দেখো যেরকম এখানে কিছু লিগ্যান্ড তোমার সামনে আমি নিচ্ছি। দেখো এই যে অ্যামিন, এটা লিগ্যান্ড, এখানে লোন পেয়ার আছে। পানির ক্ষেত্রে সেটাকে আমরা বলি অ্যাকুয়া। তারপর সায়ানাইডের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে সায়ানো, এটা বলি। মানে নামের মধ্যে আমি সায়ানাইড থাকলে সেটাকে আর আমরা সায়ানাইড বলি না, নামের মধ্যে তখন সেটাকে বলি সায়ানো। তারপরে দেখো কার্বনিল গ্রুপের ক্ষেত্রে আমরা কি বলতেছি? CO। তারপর এখানে দেখো ক্লোরিন গ্রুপের ক্ষেত্রে বলতেছি ক্লোরো। এই নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে আমার, নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবো। হ্যাঁ, মনে রাখতে হবে, বেশ ভালো করে মনে রাখতে হবে। তারপর বাকিটা হ্যালোজেনের ক্ষেত্রে যে ব্রোমিন, আয়োডিন, এগুলো মনে রাখতে হচ্ছে। তাহলে লিগ্যান্ডের সংখ্যার উপর বেসিস করে বেসিক্যালি ডাই, টাই, টেট্রা, পেন্টা এরকম হবে। আর পরেরটা হচ্ছে বেসিক্যালি কি, লিগ্যান্ডের নাম অনুযায়ী অ্যামিন, অ্যাকুয়া, সায়ানো, কার্বনিল, ক্লোরো, ব্রোমো, আয়োডো, এরকম। আচ্ছা, এবার কেন্দ্রীয় পরমাণুর নাম এটা যদি দেখো, কেন্দ্রীয় পরমাণু বেসিক্যালি এখানে কে থাকবে জানো? কেন্দ্রীয় পরমাণু থাকবে এখানে তোমার যে ডি ব্লক নামে একটা ব্লক আছে না, ডি ব্লক, SPDF। ওই ডি ব্লকের যে অবস্থান্তর ধাতুগুলো আছে সেগুলা নরমালি অবস্থান্তর যে মৌলগুলা আছে সেই মৌলগুলা আমরা সাধারণত এখানে নিয়ে থাকি, অবস্থান্তর মৌলগুলা। ওকে, সো এখন আমার এখানে কাহিনীটা হচ্ছে আয়নের সংখ্যা রোমান সংখ্যা অনুসারে দিব। রোমান সংখ্যা মানে হচ্ছে ধরো যদি 2+ থাকে, আমি একটু পরে দেখাচ্ছি, সবই দেখাবো। যদি 2+ থাকে তাহলে দিব হচ্ছে 2 আয়নের সংখ্যা। যদি 3+ থাকে তাহলে দিব রোমান সংখ্যায় 3, লাইক এরকম। আমরা কিন্তু এই যে এরকম দিব, 2 থাকলে আয়নের মান এইভাবে 2 লিখবো। অথবা ধরো 3 আছে, তাহলে আমরা 3 দিব হচ্ছে এইভাবে রোমান হরফে।
সো এটা যেন মনে থাকে, এটা যেন ভুল না করি আমরা। হ্যাঁ, সো আমার কিন্তু রোমান হরফে দিতে হবে। তারপর একাধিক লিগেন্ড যুক্ত থাকলে ইংরেজি নামের আদ্যক্ষরের ক্রম অনুসারে, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু ইংরেজি নামের আদ্যক্ষর মানে হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার ফলো করব। মনে রাখবা আমরা কিন্তু এই জায়গাটায় অ্যালফাবেটিক অর্ডার ফলো করব, সবসময় মনে রাখবা অ্যালফাবেটিক অর্ডার। ধরো ওই যে আমরা পড়তাম না, ধরো একটা গ্রুপের মধ্যে জৈব যৌগের নামের মধ্যে তোমাকে যদি বলা হয় যে ধরো অ্যামিন গ্রুপ আছে, NH2 গ্রুপ আছে, তারপর ধরো ক্লোরিন গ্রুপ আছে, তারপর ধরো ব্রোমিন গ্রুপ আছে, মানে এরকম তিনটা আছে। হ্যাঁ, তখন তুমি যদি নামকরণ করতে চাও তাহলে তিনটার মধ্যে তুমি কোনটাকে আগে লিখবা? দেখো এটার নামকরণ শুরু হচ্ছে কি দিয়ে? এ দিয়ে। এটা কি শুরু হচ্ছে বলো তো ভাইয়ারা? সি দিয়ে। আর এটা কি দিয়ে শুরু হচ্ছে? বি দিয়ে। তাহলে সবার আগে কোনটা লিখবা? আমি যদি নাম্বারিং করে দিই, এখানে নাম্বারিং করে দিই, এটাকে তুমি লিখবা হচ্ছে একে, মানে সবার ফার্স্টে আগে লিখবা এটাকে। তারপর লিখবা হচ্ছে এই যে এইটাকে, মানে ব্রোমিনটা আগে লিখবা, মানে ব্রোমোটা আগে লিখবা। তারপর লিখবা হচ্ছে ক্লোরো। এই যে অ্যালফাবেটিক অর্ডার বা এই যে আদ্যাক্ষরের ক্রম অনুসারে এটা ফলো করতে হয়। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, তৃতীয় বন্ধনীর আগের অংশ, মানে আমরা আসলে কমপ্লেক্স কম্পাউন্ডকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, এবং পরের যে শেষের অংশটা আছে শেষের অংশটার মধ্যে শেষে লিখতে হবে। মানে তৃতীয় বন্ধনীর পরের অংশটা শেষে লিখতে হবে আর আগের অংশটা আগে লিখতে হবে। এবার আমি তোমার কিছু এক্সাম্পল দেখাবো, এখানে খুব চমৎকার কিছু এক্সাম্পল আছে, আমি তোমার সেই এক্সাম্পল গুলো দেখাবো। সবার ফার্স্টে যে এক্সাম্পলটা দেখাবো, সবার ফার্স্টে আমি যদি দেখাই এটা দেখাবো, ও সরি, আমরা যদি দেখাই আহ এই যে এটা দেখাবো, এখানে কিছু ক্যাটায়ন আমরা নেই, ক্যাটায়ন সবই ক্যাটায়ন। এই যে এটা ফার্স্টে দেখাই, Cu অ্যামোনিয়া 4 2+। আমি একটা পেজ অ্যাড করি তাহলে তোমার জন্য ইজি হবে। দেখো আমি কম্পাউন্ডটা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ওগুলো পরে মিলাই নিবা, তোমরা জাস্ট মিলাই নিবা। আচ্ছা, ধরো Cu অ্যামোনিয়া 4, তারপর হচ্ছে এইখানে 2+। ওকে, তো এটার নামটা কি লিখবো খেয়াল করো ভালো করে। তুমি একটু আগে যে নিয়মটা পড়ছিলা, নিয়মটার মধ্যে ফার্স্টে কি ছিল? যদি 4 হয় লিগেন্ডের সংখ্যা তাহলে তোমাকে কি বলতে হবে? টেট্রা বলতে হবে। তাহলে তুমি ফার্স্টে কি বলবা? এখানে টেট্রা। টেট্রা আছে 4টা, লিগেন্ড কয়টা আছে? 4টা আছে। তাহলে এখানে দেখো 4টা আছে, তাহলে ফার্স্টে আমরা কি বলবো? টেট্রা। টেট্রা 4টা আছে তাই 4টা বললাম। এবার এখানে লিগেন্ড কি আছে? এটা অ্যামিন। অ্যামিনকে আমরা বলি হচ্ছে, খেয়াল করে দেখো, অ্যামিনকে আমরা কি বলছিলাম? অ্যামিন। আসলে স্পেলিং যখন লেখা হয় তখন অ্যামিন লেখা হয়, ঠিক আছে? তাহলে টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন, লিগেন্ডের সংখ্যা, লিগেন্ডের নাম। এরপরে কি লিখবো? এরপরে দেখো কি আছে, এখানে কপার আছে, এখানে কপার লিখবো, ঠিক আছে? তারপর এখানে লিখবো কপার, কপার। এবার আমরা একটা কাজ করি, এখানে এইখানে কপারের যে জারণ মানটা আছে সেটা বের করি। খেয়াল করে দেখো ভাইয়ারা, এটার জারণ মান এখানে আছে +2। কেন ভাইয়া? কারণ এখানে অ্যামোনিয়ার জারণ মান 0, কারণ এটা নিরপেক্ষ যৌগ। আর তাহলে এই যে চার্জটা আছে সেটাই তার জারণ মান, তাহলে এটাই তার জারণ মান কপার। এখন এটা কি লিখতে হয়? আয়নটা শিখাইছিলাম, আয়নটা কিসে লিখতে হয়? রোমান হরফে। আয়নের সংখ্যা রোমান হরফে লিখতে হয়। তাহলে এখন এখানে কি লিখবো? কপার, ব্র্যাকেটে লিখবো 2, এই যে এইভাবে 2, তারপর লিখবো এখানে আয়ন, আয়ন। এই যে দেখো ভাইয়া, এটা লিখে ফেলছি, দেখো টেট্রা অ্যামিন কপার 2 আয়ন, ঠিক আছে? সো এই যে দেখো একটা এক্সাম্পল কিন্তু আমার হয়ে গেল। এটা হচ্ছে ভাইয়া আমরা লিখছি যেটা, সেটা হচ্ছে তোমার ক্যাটায়নের জন্য। কার জন্য লিখছো ভাইয়া? ক্যাটায়ন। এটা কিন্তু আমরা লিখছি হচ্ছে ক্যাটায়নের জন্য, ঠিক আছে? তাহলে জিনিসটা কি দাঁড়ালো? টেট্রা অ্যামিন কপার 2 আয়ন। এখন তোমাকে যদি আমি জিনিসটা ব্রিফ করি, এই টেট্রা কেন দিছো ভাইয়া? টেট্রা দিছো 4টা লিগেন্ড আছে তাই। তারপর অ্যামিন কেন দিছো? কারণ এখানে লিগেন্ডটা আছে হচ্ছে অ্যামোনিয়া। আর কপার কেন দিছো? কারণ এখানে তোমার সেন্ট্রাল অ্যাটম কপার আছে। 2 কেন দিছো ভাইয়া? কারণ তার জারণ মান ছিল 2, জারণ মান ছিল 2, তাই আমরা এভাবে লিখছি। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল এখান থেকে চুজ করি। ধরো এই যে এটা লিখলাম, এটা এটা যদি লিখি, ঠিক আছে? তো আমরা যদি এইখানে এই এক্সাম্পলটা ফলো করি, দেখো আমি এই পাশে লিখি, না এখানে লিখি এক্সাম্পল 2 Zn, তারপর হচ্ছে অ্যামোনিয়া। আমরা কিন্তু এখনো ক্যাটায়ন পড়তেছি, হ্যাঁ? তারপর এইখানে হচ্ছে তোমার 2+। তাহলে এটার নামটা কি হবে? খুবই সহজ, আগের মতোই। তাহলে ফার্স্টে 4 এর জন্য কি লিখবো? টেট্রা। অ্যামিনের জন্য লিখবো অ্যামিন, মানে অ্যামোনিয়ার জন্য লিখবো অ্যামিন। তারপর লিখবো কি? জিঙ্ক, ZINC। এটার জারণ মান যদি বের করো এটা হবে তোমার +2। আর এটার জারণ মান কত ভাইয়া? 0, কারণ এটার +2 আছে তাহলে এটা 2ই হবে। ব্র্যাকেটে কি থাকবে? 2 আয়ন, আয়ন। দেখো ভাইয়া এটার নামটা কিন্তু এটাই লেখা হয়েছে, দেখো টেট্রা অ্যামিন জিঙ্ক 2 আয়ন, টেট্রা অ্যামিন কপার 2 আয়ন, ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা একটু ক্যাটায়নের বাইরে থেকে এসে এইটা একটু চিন্তা করি, এই যে এটা Ni NH3 6 তারপর 2+, হ্যাঁ? তাহলে এখন দেখো এটা একটু করি, এক্সাম্পল 3টা করি। এক্সাম্পল 3, Ni নিকেল অ্যামোনিয়া 6, তারপর এইখানে হচ্ছে তোমার 2+। তাহলে এটার নামটা কি হবে? এখানে যদি নামটা লেখো ভাইয়েরা, তো নামটা কি দাঁড়াবে? নামটা কি হবে? হেক্সা অ্যামিন, তারপর কি হবে? নিকেল নিকেল ব্র্যাকেটে কি থাকবে? 2 আয়ন, হেক্সামিন নিকেল 2 আয়ন। ঠিক আছে, সো তুমি কিন্তু এটা ডিরেক্টলি লিখতে পারতেছো এই জায়গাটায়। সো আমরা যখন নামকরণ করব আমরা কিন্তু এইভাবেই আগাবো আর কি। হ্যাঁ, সো ফার্স্টে লিখবো তার লিগেন্ডের সংখ্যা, এটা কিন্তু ক্যাটায়নের জন্য, এটা যেরকম এখানে একটা দাঁড়াইলো, তারপর এইখানে দেখো আরেকটা আমরা করে ফেলছি। সো মোটামুটি ভাবে আমরা কয়েকটা এক্সাম্পল এখানে দাঁড় করাইলাম আর কি। ঠিক আছে, সো আশা করি তোমরা ক্যাটায়নের যে পার্টগুলো আছে, ক্যাটায়নের পার্টগুলো তোমরা বুঝতে পারছো। সো আমরা কোনটা কোনটা করে ফেলছি, এই যে এইটা করছি ভাইয়া, তারপর এটা করছি, তারপর হচ্ছে এটা করছি। ঠিক আছে, আমি থিকনেসটা একটু বাড়াই নি। ওকে, সো মোটামুটি এরকম থাক। ওকে, সো এবার আমরা একটু অ্যানায়ন চিন্তা করি। অ্যানায়নের ক্ষেত্রে কি হবে, এটা পেজ অ্যাড করে নিই তাহলে সুবিধা হবে। সো অ্যানায়নের মধ্যে আমরা তোমাদের কোনটা করাবো, এই যে ফার্স্ট এটা করাবো, FeCN6 তারপর হচ্ছে 4-, এটা যদি করি দেখো। সো আমি এক্সাম্পল লিখি, এবার কিন্তু হচ্ছে আমরা অ্যানায়নের ক্ষেত্রে চিন্তা করব। FeCN6 4-, তাহলে এইবার নামটা কি হবে, আগে 6 আছে তাহলে হেক্সা, এই 6 থাকলে কি হয়, হেক্সা। ঠিক আছে, ওকে হেক্সা, তারপর সায়ানাইড গ্রুপের জন্য সায়ানো। এবার যখন এটা অ্যানায়ন হবে তখন এবার আর আয়রনকে আমি আয়রন, যেরকম জিঙ্কের ক্ষেত্রে লিখছিলাম জিঙ্ক, তারপর লিখছিলাম কপারের ক্ষেত্রে কপার, এখন এটা লিখবো না। যদি অ্যানায়ন হয়ে যায় তখন এটার সাথে ATE যুক্ত করে দিব, মানে আয়রনের সাথে আয়রন ফেরাম, তো এখন আর ফেরান বলবো না, এখন একে বলবো ফেরেট। ঠিক আছে, এই যে দেখো এটাকে আমরা তখন বলতেছি কি ফেরেট, FeRRATE ফেরেট। তাহলে এখানে কি বলবো, হেক্সা সায়ানো ফেরেট ব্র্যাকেটে। এবার একটু খেয়াল করো, এখানে তার জারণ মান লিখতে হবে। জারণ মানটা কত আসে দেখো, আমরা জারণ মানটা তোমার বের করে দিই, তুমি বুঝবা জারণ মানটা বের করা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। তাহলে এখানে এটা চার্জ কত ভাইয়া, -6, তাহলে এটার জারণ মান তুমি বের করবা x। তাহলে অঙ্কটা করে ফেলি চলো, x -6 ইকুয়াল -4। তাহলে এখান থেকে তুমি দেখো খুব সহজেই কিন্তু তুমি x এর ভ্যালুটা পাওয়া যাচ্ছ। x এর ভ্যালুটা কত হচ্ছে, +2 হয়ে যাচ্ছে। তাহলে দেখো x এর ভ্যালু তুমি পেয়ে গেছো। তাহলে এখন ফ্যারেট ব্র্যাকেটে কি লিখবা, 2। এবার এখানে কি লিখে ফেলবো, লাস্টে আবার আয়ন লিখে ফেলবো, হেক্সা সায়ানো ফেরেট, তারপর ব্র্যাকেটে 2 আয়ন। দেখো বুঝছো কিনা। হেক্সা কেন নিছি ভাইয়া, হেক্সা নিছি হচ্ছে ভাইয়া কারণ এখানে লিগেন্ড আছে 6টা। সায়ানাইড কেন নিছেন ভাইয়া, কারণ এখানে লিগেন্ড আছে সায়ানাইড। ফেরেট কেন নিছেন, কারণ এখানে আমার আয়রন ছিল। আর 2 কেন নিছেন, কারণ এখানে জারণ মান কত ছিল তার, +2 ছিল। দ্যাটস ওয়াই এটা হয়েছে। তাহলে অ্যানায়নের ক্ষেত্রে কি করতে হয়েছে, ATE 8 বা ATE অ্যাড করতে হবে, এটা তোমাকে অ্যাড করতে হবে। সো এটা তোমাকে ভালো মনে রাখতে হবে, যখন তুমি অ্যানায়ন চলে আসবে তখন তোমাকে এটি অ্যাড করতে হবে। দ্যাটস দ্য বেসিক থিং, যে তুমি যখন অ্যানায়নের ক্ষেত্রে নামকরণ করবে তখন এটা করতে হবে। এবার দেখো আমরা এটা করি, ধরো আমি এই যে FeCN6 3-, এটা যদি করি, ধরো এটা করলাম, তাহলে এক্সাম্পল 2, এটা ধরো 3- দিলাম, তাহলে এটার নামটা কি হবে, হেক্সা আগের মতোই সায়ানো, তারপর হচ্ছে ফেরেট, ফেরেট এখানে ব্র্যাকেট, এখানে 3 আয়ন। কেন 3 হয়েছে তোমাকে কিন্তু বলতে পারবো আমি কেন 3 হয়েছে, কারণ হচ্ছে এই জায়গাটায় তুমি একটু দেখো, এখানে এটার জারণ মান কত, -6, এখানে তুমি এটা বের করবা x, তাহলে x -6 ইকুয়াল -3। তাহলে এখান থেকে কিন্তু তুমি খুব সহজে এটা বের করে ফেলবা, x ইকুয়াল কত আসবে, +3। তাহলে এটা জারণ মান +3, দ্যাটস ওয়াই আমি এখানে +3 নিছি। তাহলে আশা করি আমি জটিল যৌগের নামকরণের যে ব্যাপারটা তোমাকে বুঝাইতে পারছি আর কি। এখন দেখো আমি তোমাকে একটা দেই যেখানে 2টা থাকবে এরকম, ধরো আমরা একটা দিই, ধরো 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 দিলাম এরকম, ধরো Cu
অ্যামোনিয়া, এটা এবার 4 থাকবে না আর, এটা আছে ধরো 2, H2O এটা আছে, আর এইখানে আছে H2O 2 দিয়ে দিই, এটা 2 দিয়ে দিই, এটা পুরোটাই 0, তাহলে 2+। এবার আমরা কি করব দেখো, এবার ভালো করে দেখো, এইখানে অ্যামিনের নামটা কি আসে দেখো তো, অ্যামিনের নামটা তুমি কি লেখো, অ্যামিন, AMMIN, অ্যামিন। আর পরেরটা কি আসে বলো তো, অ্যাকুয়া। পানির ক্ষেত্রে আমরা বলি কি মনে আছে, পানির ক্ষেত্রে কি বলি, এই যে দেখো ভাইয়া অ্যাকুয়া। আমি অনেক সময়টাকে ফান করে আকুয়া বলি, একই জিনিস, অ্যাকুয়া আকুয়া যাই বলো, মানে তোমার ক্ষেত্রে পানির ক্ষেত্রে আকুয়া বলতে হবে বা অ্যাকুয়া বলতে হবে। এখন তোমাকে কিছু জিনিসপত্র খেয়াল করতে হচ্ছে, খেয়াল করে দেখো, এখানে অ্যালফাবেটিক অর্ডার ফার্স্টেরটা এ, এখানেও ফার্স্টেরটা এ। এবার দেখো তুমি কোনটাকে ফলো করবা, তাহলে তুমি বলবো ভাই দুইটাই তো এ হয়ে গেছে, এবার আমি কি করবো তাহলে এখন, এবার যদি দুইটা সেম হয়ে যায় দেখতে হবে পরের মধ্যে সেকেন্ড লেটারের মধ্যে কোনটা আগে আসে। তাহলে সেকেন্ড লেটারের মধ্যে তুমি যদি চিন্তা করো ভাইয়া, সেকেন্ড লেটারের মধ্যে এখানে আছে তোমার এম, এখানে আছে কিউ, কোনটা আগে আসে, এম আগে আসে, তাহলে অবশ্যই এমিন আগে লিখবো। তাহলে এখন কি লিখবো, ডাই, ডাই এমিন। তারপর কি লিখবো, ডাই অ্যাকুয়া। তারপর কি লিখবো, কপার, কপার, COPPER, কপার। তারপর দেখো এটার জারণ মান কত ভাইয়া, 0, এটারও জারণ মান কত ভাইয়া, 0, চার্জ হচ্ছে +2, তাহলে এখানে লিখবো 2, তারপর এখানে লিখবো তোমার আয়ন। ঠিক আছে, তাহলে দেখো হয়ে গেছে কিন্তু, ডাইঅ্যামিন, ডাইঅ্যাকোয়া, কপার 2 আয়ন। আশা করি বুঝতে পারছো জিনিসটা। যদি এরকম দুইটা সিনারিও চলে আসে তখন তোমাকে কিন্তু এভাবে ডিল করতে হবে। ওকে, তো এখন দেখো আমার এখানে পার্টে ছিল জটিল যৌগের নামটা, আমার নাম কিন্তু বের করে ফেললাম। এবার আসলে সংকরণের পার্টটা কিভাবে ডিল করবো আমরা। তো দেখো সংকরণের পার্টটা আমরা কিভাবে ডিল করি, তো আমি তোমাকে একটু গ্রাফিক্যালি একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমাদের বুঝতে একটু ইজি হবে আই গেস। এটা দেখো, তো ধরো এই নামে একটা টেবিল আনলাম, মোটামুটি একটা আইডিয়া পাবা, এটা টানলাম, ওকে, তারপর এটা টানলাম, বেশি বাঁকা হয়ে গেছে, মোটামুটি হয়েছে, টানলাম, মোটামুটি বুঝছো তো আর কি, টানি আর কি, ধুমধাম ধুমধারাক্কা, জিও খিলাড়ি বাহে বাহে। ওকে, তো এবার আবার টানতে হবে, টানলাম এখানে একটা, এইখানে একটা টানলাম, এইখানে একটা টানলাম। আচ্ছা, তো এবার তোমাদেরকে একটু বুঝাই জিনিসটা, ধরো ভালো করে দেখো, ধরো আমার কাছে এরকম আছে, আমি কয়েকটা এক্সাম্পল তোমাকে করাবো, FeCN6, এইখানে দিলাম ধরো FeCN6 এর উপরে 3- আছে, আবার দেখো 4- আছে, এই দেখো 3-, এই দেখো আবার কি আছে 4-। আমি একটা দুইটা দেখাবো, খুব বেশি দেখাবো না, এখানে তুমি বুঝবা। এটা ধরো আমি দিলাম 4-। এখন এখানে লিগেন্ড কয়টা আছে ভাইয়া বলো তো, তুমি বলবো ভাইয়া লিগেন্ড আছে 6টা, লিগেন্ড কয়টা আছে 6টা। মনে রাখবো লিগেন্ড যদি 6টা হয় তাহলে সংকরায়ন বেসিক্যালি দুইটা জিনিস হইতে পারে, sp3d2 এটা হইতে পারে, অথবা যেটা হইতে পারে D2sp3 এটা হইতে পারে। যদি লিগেন্ড 6টা হয় তাহলে সংকরায়ন দুইটা হইতে পারে। ওকে, তাহলে এবার সংকরায়ন দুইটা থেকে যে কোনো একটা হবে, তাহলে আমি এখানে লিখলাম sp3d2 অথবা D2sp3 হতে পারে 6 হলে, কারণ এখানে দেখো s একটা p তিনটা, 3 আর 1 4 আবার 2 6, 2 আর 1 3 আর 3 6, তাহলে 6টা হয়েছে। এবার এখানে কোনটা সংকরণটা আসবে আমার এখানে, সো আমরা যেটা করবো এই জায়গাটা, যে এখানে আমার 6টা লিগেন্ড আছে না, এখানে লিগেন্ডটা কি রকম, এখানে লিগেন্ডটা হচ্ছে সায়ানাইড, এটা শুরুটা কি দিয়ে বলতো, কার্বন দিয়ে শুরু, এই যে দেখো কার্বন দিয়ে শুরু। যদি কার্বন দিয়ে শুরু কোনো একটা লিগ্যান্ড পাওয়া যাও তুমি, যদি তুমি দেখো তোমার প্র্যাকটিক্যাল লাইফে তুমি কোনো একটা লিগ্যান্ড পাইছো যেটা কার্বন দিয়ে শুরু, ঠিক আছে, যখনই তুমি দেখবা একটা লিগ্যান্ড কার্বন দিয়ে শুরু, সেটাকে তুমি বলে ফেলবা SFL, মানে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, মানে শক্তিশালী ক্ষেত্রীয় লিগ্যান্ড, তুমি যদি একদম খাস বাংলা করো আর কি, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। সো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে সংকরায়নটা ডি দিয়ে স্টার্ট, মনে রাখবা ডি দিয়ে স্টার্ট হবে। এটা একটা মোটামুটি একটা একটা আইডিয়া তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আমি জানি না তোমরা বুঝছো কিনা। তাহলে দেখো এটা যদি ডি দিয়ে স্টার্ট হয়, তাহলে এখন আমার সংকলনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে এস দিয়ে শুরু আর একটা আছে ডি দিয়ে শুরু, তাহলে এখন তুমি কোনটাকে নিবা, sp3d2 এটাকে নিবা, না এটা নিবো না, তাহলে D2sp3 এটাকে নিবো। ওকে নাইস, তাহলে কিন্তু সংকলন পেয়ে গেলাম। সংকলন কি পাইলা, D2sp3। এবার আসো এটা শেপ, শেপটা হচ্ছে অক্টাহেড্রাল, 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 তুমি এটা জ্যামিতিক শেপে পাইছিলা অক্টা,
হেড্রল, ঠিক আছে। সো এখানে তুমি কিন্তু পায়ে গেলা অক্টাহেড্রলের বাংলা কি, অষ্টস্থলকীয়। তাহলে এটার শেপটা কি রকম, অক্টাহেড্রাল, ঠিক আছে। এটার বাংলা অষ্টস্থলকীয়, অষ্টস্থলকীয়, ঠিক আছে, অক্টাহেড্রাল। ওকে, সো এটা পেয়ে গেলাম, এটা মোটামুটি বুঝলাম। এখন দেখো তো আমি যদি এইটাই তোমাকে দেই আবারও, Fe H2O6, এখানে দিলাম এবার 3+। এখন তুমি আমার বলো, এখানে 6টা আছে, তাহলে হয় sp3d2 হবে, নাহলে d2sp3 হবে। এটা কি ধরনের লিগ্যান্ড, সি দিয়ে শুরু হয়েছে? না, শুরু হয় নাই। H2O, লিগ্যান্ডটার নাম কি? H2O। এটা কি ধরনের লিগ্যান্ড? এটা ভাইয়া SFL না WFL, মানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড, কোনটা হবে? তুমি বলবে ভাই এটা তো সি দিয়ে শুরু হয় নাই, তাহলে এটা আমার SFL না, তাহলে এটা WFL। তাহলে সংকরণ শুরু হবে S দিয়ে, কারণ SFL হলে D দিয়ে শুরু হয়, তাহলে WFL হলে S দিয়ে শুরু হবে। তাহলে এটা সংকরণ কি হবে? sp3d2। কেন ভাইয়া? কারণ সন্নিবেশ সংখ্যা স্টিল 6 আছে, আমার সন্নিবেশ সংখ্যা স্টিল 6ই আছে। ওকে, এটা গেল। এবার এবার দেখো আমি আরেকটা করি, ঠিক আছে। ধরো আমি তোমাকে বললাম NiCO4, ঠিক আছে। আচ্ছা, এটা আমি একটু পরে করি, করতেছি এটা। আমি তোমাদের এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো প্রাইমারি দেখো, কোনটা করব এখান থেকে, ধরো কোনটা করব, এই যে এটা করি, ঠিক আছে। ওকে, এটা যদি করি, ঠিক আছে, ঠিক আছে ভাইয়ারা। NiH2O6 2+, দেখো যাই না, সরি। তাহলে NiH2O6, তারপরে এখানে কি দিছে, 2+ না 3+ দিছে? NiH2O6 2+, ঠিক আছে। ওকে, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর এখানে হচ্ছে তোমার 2+। তাহলে এবার 6 আছে, এটা কি SFL না WFL? এটা কিন্তু হচ্ছে, দেখো এখানে কিন্তু টাইপ লেখে আর কি, এটা হচ্ছে SFL, এখানে হচ্ছে WFL মানে উইক ফিল্ড লিগ্যান্ড, এটা এটাও তোমার WFL। তাহলে সংকরণ কি হবে? sp3d2 হওয়া উচিত। দেখি তো হয়েছে কিনা sp3d2, আমি জানি না হয়েছে কিনা। হ্যাঁ, এই দেখো sp3d2 হয়েছে, আলহামদুলিল্লাহ মিলছে। এই দেখো sp3d2 হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, লিখে ফেলি আমরা sp3d2, ঠিক আছে। ধরো এবার আমি এটা দিলাম, তুমি বুঝবা, FeCO5, এটা দিলাম, ঠিক আছে। তাহলে এইখানে এটা কি, সি, সি দিয়ে শুরু হয়েছে, দেখো লিগ্যান্ডটা সি দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে? SFL। এখন 5 হলে সংকরণ কি কি হইতে পারে? 5 হলে সংকরণ sp3d, এটা হইতে পারে, আবার DSP3 হইতে পারে। এখন তোমার লিগ্যান্ডটা কি, SFL না WFL? তুমি বলবো ভাইয়া এটা তো SFL লিখছেন আপনি, তাহলে এখানে ডি দিয়ে শুরু হবে, তাহলে sp3d হবে না, তাহলে সংকরণ কি হবে? DSP3 হবে। আশা করি বুঝাতে পারছি। এবার ধরো NiCO4, এবার এটার ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে SFL, তাহলে SFL4 হলে কি হইতে পারে? 4 হলে তিনটা রাস্তা হইতে পারে, sp2d, DSP2, তারপর হচ্ছে sp3, এই তিনটা হইতে পারে। এখন এটা সংকরণ কি হবে? এটা আসলে স্ট্রাকচার থেকে ডিফাইন করা হয়, মানে এটা স্ট্রাকচারটা দেখা হয়। এটা স্ট্রাকচারটা হচ্ছে তোমার চতুস্তলক, চতুস্তলক কিয়। তাহলে স্বাভাবিকভাবে এটা স্ট্রাকচার যেহেতু চতুস্তলকীয়, তাহলে এখন আমরা কি করব? চতুস্তলকীয় sp2d, এটা হচ্ছে স্কয়ার প্ল্যানার। স্কয়ার প্ল্যানার তোমরা বুঝো কিনা? বর্গাকার সমতলীয়, স্কয়ার প্ল্যানার। ইভেন তো ভাইয়া এই DSP2 হচ্ছে স্কয়ার প্ল্যানার, DSP2 কি স্কয়ার প্ল্যানার। তাহলে স্বাভাবিকভাবে এটা বাদ যাবে, এটাও বাদ যাবে, তাহলে sp3 যে পড়ে থাকবে তাকে আমি নিয়ে নিব। তাহলে তার সংকরণ কি হবে? sp3, এটা কি আছে না, দেখি তো, করলাম তো। NiCO4 কি আছে? NiCO4 আছে, 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 আছে ভাইয়া, আছে, দেখো এই যে পাইছি, এই যে দেখো টেট্রাহেড্রাল। তোমরা কি আমার কথা ধরতে পারছো? মানে এইখানে কাহিনীটা হচ্ছে যে sp3 হবে নাকি না কি হবে, এটা এই যে দেখো টেট্রাহেড্রাল কার্বনিল নিকেল 2, বেসিক্যালি তার হাইব্রিডাইজেশন কি আসছে? sp3, দেখছো ভাইরা, এটা কিন্তু হয়ে গেছে। এবার এখানে লাস্ট একটা পয়েন্ট বসে, আকৃতি কিন্তু আমরা লিখে ফেলছি, এগুলো কিন্তু পড়াই ফেলছি ভাইরা, এগুলো কিন্তু সবই মোটামুটি আমাদের ডান হয়ে গেছে। এবার হচ্ছে চৌম্বকীয় বৈশিষ্ট্য। চৌম্বকীয় বৈশিষ্ট্য কয়টা থাকে এটা একটু তোমাকে আইডিয়া দিচ্ছি। এবার আমরা এখানে আরেকটা পেজ এড করি, তাহলে বুঝতে পারবা। চৌম্বকীয় বৈশিষ্ট্য দুইটা আছে, একটা হচ্ছে এখানে দেখো FD, আর হচ্ছে পি লিখছে, দেখছো কিনা জানি, ও সবই পি লিখছে। এখানে ফেরোম্যাগনেটিক আছে, ডায়াম্যাগনেটিক আছে, আবার আছে বেসিক্যালি প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। চৌম্বকীয় বৈশিষ্ট্য তিনটা থাকে, একটা হচ্ছে ফেরো, একটা থাকে হচ্ছে ফেরোম্যাগনেটিক, একটা থাকে প্যারাম্যাগনেটিক, আর একটা থাকে তোমার ডায়াম্যাগনেটিক। তিনটা ম্যাগনেটিক প্রপার্টিজ থাকে।
ঠিক আছে। সো এখানে আমাকে দেখতে হয় কম্পাউন্ডের মধ্যে এই ফেরোম্যাগনেটিক কারা কারা আছে। ফেরোম্যাগনেটিক আছে ফিকোনি, আয়রন, কোবাল্ট, নিকেল। ফিকোনি এটা হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিকের কাহিনী। ঠিক আছে, এটা একদম ফিক্সড ফেরোম্যাগনেটিক। এবার ডায়াম্যাগনেটিক কারা হয়? ডায়াম্যাগনেটিক হয় তারাই যাদের মধ্যে কোনো অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রন থাকে না। তুমি একটু খেয়াল করে দেখো, FeCN6 এটা যেটা লিখছিলাম, আমি একটাই দেখাবো, এটা যে লিখছিলাম 3 এটা সংকরায়ন ছিল হচ্ছে D2sp3। তাহলে ডি দুইটা থাকবে, এস একটা থাকবে, পি তিনটা থাকবে। এখানে আয়রনের জারণ মান হচ্ছে 3+। ঠিক আছে, তাহলে আমরা আয়রনের ইলেকট্রনিক স্ট্রাকচারটা একটু আঁকি। আর্গন 3d6 4s2 Fe3+, কারণ এখানে তার জারণ মান 3+, দ্যাটস ওয়াই তাকে আমি 3+ আঁকতে হয়েছে। আর্গন 3d5 4s0, কেন? কারণ তিনটা ছাড়ছে। এবার ডি অরবিটালের যদি চেহারাটা আঁকো, এখানে এই যে এই ডি অরবিটালের চেহারাটা যদি আঁকো, ডি অরবিটালের ঘর থাকে 5টা, তারপর থাকে হচ্ছে এস অরবিটাল, তারপর থাকে তোমার পি অরবিটাল। ঠিক আছে, এবার আমরা ঘরগুলাকে জাস্ট অ্যাড করে দিব। চলো অ্যাড করে দিই। তাহলে এইখানে একটা ঘর, এখানে একটা ঘর, 2টা 3টা, তারপর হচ্ছে 4টা। পি অরবিটালের ঘর হচ্ছে 3টা, 1টা 2টা 3টা। ওকে, খেয়াল করো, ডি তোমার 2টা লাগবে, এটা কিন্তু হচ্ছে 3d, আর এটা হচ্ছে তোমার 4s, এটা হচ্ছে তোমার 4p। ডি 2টা লাগবে, ইলেকট্রন আছে ডিতে 5টা, তাহলে 5টা ইলেকট্রনকে এখানে বসাও। তাহলে ডি 2টা লাগবে, ডি 2টা ফাঁকা থাকবে, তাহলে 1 2 3 4 5, এই যে এরকম বসবে ডি 5টা, ডি 2টা ফাঁকা আছে, এই দেখো ডি 2টা ফাঁকা নিলাম। আর একটা এস লাগবে, আর কি লাগবে? 3টা পি লাগবে। এই দেখো ভাইয়া, সরি, এখানে দেখো ওটা টান দিয়ে চলে আসছিল। এই দেখো ডি 2টা গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এটা সংকরণ কি আসছে? D2। আচ্ছা, একটু ভালো করে লিখি, এটা মুছে দিই মাঝখানে, এটা এভাবে লেখা হয়। তাহলে এখানে কি লেখা হবে? ডি 2টা লাগতেছিল, তাহলে D2sp3, এই যে হচ্ছে তার সংকরায়ন চলে আসছে, D2sp3। সো এবার একটু খেয়াল করে দেখো তো, এইখানে তুমি একটু খেয়াল করে দেখো ভাইরা, কোনো অযুগ্ম ইলেকট্রন কি আছে? তুমি যদি এটা চেহারাটা দেখো, কোনো অযুগ্ম ইলেকট্রন কি আছে? তুমি বলবা হ্যাঁ ভাইয়া, আমি না এখানে এটা একটা অযুগ্ম ইলেকট্রন দেখতেছি। এই যে ভাই একটা অযুগ্ম ইলেকট্রন দেখতেছি আমি, এই যে দেখো একটা অযুগ্ম ইলেকট্রন আছে, মানে সিঙ্গেল ইলেকট্রন যেটাকে আমরা বলি। আনপেয়ার্ড, আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা আছে? একটা আছে। তাহলে এটা অবশ্যই ডায়াম্যাগনেটিক হবে না, ডায়াম্যাগনেটিক হবে না। যদি অযুগ্ম ইলেকট্রন থাকতো, অযুগ্ম ইলেকট্রন মানে না থাকতো, মানে সবই ফিল আপ, ধরো এটা নাই, তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হবে। মানে চেহারাটা কিরকম হবে যদি তোমাকে চিন্তা করা হয়, তুমি যদি বলো, তাহলে ধরো এরকম, আমি যদি নিই এটাকে, তাহলে ধরো 1 2 3 4, যদি এটা ডায়াম্যাগনেটিক হয় তাহলে এটা চেহারাটা হবে এরকম, এই যে এরকম, এটা ডায়াম্যাগনেটিক, এটা কিন্তু ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, আর এই যে দেখো অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এটা তুমি দেখো, এখানে দেখো, আমি তোমাকে একটু দেখাই, FeCN6 3-, তোমরা দেখো, এই দেখো FeCN6 3- কই আছে, এই দেখো এটা কি দেওয়া হয়েছে? প্যারাম্যাগনেটিক, কারণ এখানে সিঙ্গেল ইলেকট্রন আছে। তাহলে সিঙ্গেল ইলেকট্রন থাকলে সেটা প্যারাম্যাগনেটিক, সিঙ্গেল না থাকলে সেটা ডায়াম্যাগনেটিক, সিম্পল হিসাব। তাহলে এখানে সিঙ্গেল ইলেকট্রন আছে না নাই? আছে। তাহলে এইখানের এই কম্পাউন্ডটা, এই যে এই কম্পাউন্ডটা, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিজম শো করবে, প্যারাম্যাগনেটিক। এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, দ্যাটস ইট। আশা করি সবাই বুঝতে পারছি যে কিভাবে কি হয়েছে পুরো জিনিসটা। আশা করি সবার ডান। সো SFL WFL হলে কিভাবে অ্যাটিটিউড দেখাবে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখানে। সো পুরো জিনিসটা আমি এখানে দেখাই ফেলছি, পুরো টেবিলটা আমাদের ডান। এই টেবিলটা হইলেই আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি পার্ট ডান। এবার আমরা কিছু প্রশ্ন সলভ করবো। এখানে দেখো প্রশ্ন সলভ শুরু করলাম। এখানে দেখো ফার্স্টে কি বলা হয়েছে যৌগটাতে, ফার্স্টে বলা হয়েছে ক্রোমিয়াম, তারপর পানি আছে 4টা, ক্লোরিন আছে 2টা, তারপর ব্রোমিন আছে 1টা। ক্রোমিয়ামের জারণ মান কত? সো তুমি যেটা করবা, এখানে দেখো পানি, এটার জারণ মান কত ভাইয়া? এটার জারণ মান 0। ক্লোরিন এনে 2টা আছে, তাহলে এটা হচ্ছে -2। ব্রোমিন এইখানে একটা আছে, তাহলে এটার জারণ মান হচ্ছে -1। তাহলে বোঝাই যাচ্ছে এখানে ক্রোমিয়ামের জারণ মান যদি 0 বানাইতে চাও, তাহলে এটা হবে +3। তাহলে অ্যান্সার হচ্ছে +3। ডান। 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটি? 4 সন্নিবেশ সংখ্যা মানে হচ্ছে, এই যে তুমি একটা পয়েন্ট তুমি এখানে কিন্তু পাইলা যে ভাই সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট, এই কথাটার মানে কি? সন্নিবেশ সংখ্যা, এটার মানে হচ্ছে ভাইয়া নাম্বার অফ লিগ্যান্ড, নাম্বার অফ লিগ্যান্ড। ঠিক আছে, নাম্বার অফ লিগ্যান্ড মানে তোমার লিগ্যান্ড যতটা, সেটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। তাহলে দেখো এনে 6টা,
তাহলে এটা না, এটা 6টা, এটাও না, এটা 6টা, এটাও না, এটা 4টা, তাহলে এটা শেষ। 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ হচ্ছে এটা। এবার দেখো Fe, এটা আমরা তো পারবো, তাও আমরা একটু করি। দেখো FeCN6, Fe তোমাদেরকে এটা চেক করা শিখেছিলাম, মনে থাকার কথা। FeCN6, ঠিক আছে। এখানে হচ্ছে 4+, এখানে লিগ্যান্ড কয়টা আছে ভাইয়া? 6টা আছে। 6-এর জন্য সন্নিবেশ সংখ্যা 6-এর জন্য সংকরণ অ্যাভেইলেবল আছে 2টা, sp3d2। আরেকটা আছে কি? আরেকটা আছে হচ্ছে তোমার d2sp3, d2sp3, এটা গেল। এবার তুমি একটু খেয়াল করে দেখো তো এই জায়গাটায়, দেখো তোমার এইখানে যে লিগ্যান্ডটা ছিল এটা কি তোমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি উইক ফিল্ড লিগ্যান্ড? তুমি বলবো ভাইয়া এটা অবশ্যই একটা SFL। SFL হইলে সংকরণ কি দিয়ে শুরু হয়? ডি দিয়ে শুরু হয়। তাহলে স্বাভাবিকভাবেই তোমার জীবন থেকে sp3d2 বাদ চলে যাবে, তাহলে এটা হবে d2sp3। তাহলে সংকরণ তুমি পেয়ে গেছো d2sp3। আশা করি সবার এটাও ক্লিয়ার, বুঝছো আশা করি। আচ্ছা এবার দেখো K4 FeCN6 জটিল যৌগে আয়রনের জারণ মান কত? F4 FeCN6, তাহলে দেখো সো পটাশিয়াম 4টা আছে, তাহলে এটার জারণ মান হচ্ছে 4+, সায়ানাইড 6টা আছে, তাহলে এটার জারণ মান হচ্ছে -6। তাহলে স্বাভাবিকভাবেই 0 যদি করতে চাও তাহলে হবে +2, তাহলে অ্যান্সার হচ্ছে +2। ডান। কি করছে বুঝছো? পটাশিয়ামের একটা, তাহলে 4টা আছে, তাহলে মানে +1, ওটা মিলে যাবে। ওকে, যৌগের সন্নিবেশ সমযোজী বন্ধন সংখ্যা কতটি? যৌগে সন্নিবেশ সমযোজী বন্ধন সংখ্যা কতটি? মনে রাখবা, এটা একটা ভালো ট্রিক্স। আমি লিখি, সন্নিবেশ সমযোজী বন্ধন সংখ্যা সমান হচ্ছে সন্নিবেশ সংখ্যা সমান হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ড। তাহলে এখানে কি দাঁড়ালো? সন্নিবেশ সমযোজী বন্ধন সংখ্যা এইটা। ওকে, এবার দেখো তো ভাই এখানে আমার লিগ্যান্ড কয়টা? দেখো লিগ্যান্ড কয়টা? লিগ্যান্ড আছে 4টা, তাহলে 4টা হলে অ্যান্সার হবে 4টা। সন্নিবেশ সমযোজী বন্ধন সংখ্যা অ্যান্সার 4টা। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে এইখানের একটা টাইপ ডান। পরের টাইপ আমরা হচ্ছে পড়বো আকরিক ও এসিড সমূহ। এবার এই টাইপ নিয়ে একটু কথাবার্তা বলি। এই টাইপে ভাইয়া আসলে সত্যি কথা বলতে তোমাদেরকে আসলে আমি কিভাবে বলবো, এই টাইপ আসলে পুরোটাই একটু তোমাকে মনে রাখতে হবে, কারণ এখানে জিনিসগুলা একটু ঝামেলাদায়ক। মানে আমরা তো সবাই জানি, ধরো তোমাকে ছোটবেলা থেকে কিন্তু বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত, মানে খাবার লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড। এখন কিন্তু তোমার কাছে এটা বিরক্ত লাগতেছে না, কারণ তুমি আসলে ছোটবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছো, ঠিক আছে। কিন্তু এইখানে এই টাইপে তুমি দেখবা কিছু আনকমন জিনিসপত্র পাবা, আনকমন ইন সেন্স যেগুলো আমরা সচরাচর বা ডেইলি লাইফে কম দেখি আর কি। সো এখানে জিনিসপত্রগুলো একটু মনে রাখতে হবে। দেখো কোনটি সোডা ফেলসপার, এখন এটা একটা আকরিক। এখন তুমি যদি আকরিকের এই সংকেতটা ভালো করে না জানো তাহলে কিন্তু আমার জন্য প্যারা হয়ে যাবে। মানে সোডা ফেলসপার জিনিসটা কিরকম সেটা যদি তুমি দেখতে চাও তাহলে কিন্তু তোমাকে একটু সাবধানে ডিল করতে হবে। মানে আকরিকের পুরা যে পার্টটা আছে এটা আমাকে তোমাদের প্র্যাকটিস বুক বা আদার স্টাফ যেগুলো আছে ওইখানে কিন্তু এটা দেওয়া আছে আর কি। তোমরা দেখছো কিনা জানি না, আকরিকের কিছু পার্ট দেওয়া আছে। সোডা ফেলসপার হচ্ছে সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 6 মোল সিলিকন ডাইঅক্সাইড, এটাকে বলা হয় সোডা ফেলসপার। ওকে, ম্যাগনেসিয়াম ফসফেট এটা বেসিক্যালি হচ্ছে এই যৌগটা, আমি তোমাকে একটু আইডিয়া দিতে পারবো। ম্যাগনেসিয়াম দেখো Mg, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে PO4 3- ফসফেট, ঠিক আছে। তো এটার ব্যালেন্সি কত ভাইয়া? এটার ব্যালেন্সি হচ্ছে 3। ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এর, এটা হচ্ছে 2। তাহলে এখন আমরা যখন যৌগ লিখি তখন যেটা করি ক্রস করে ফেলি, এই 2 কে নিয়ে আসি এইখানে আর এই 3 কে নিয়ে আসি এইখানে। তাহলে অ্যান্সারটা কি হবে? Mg3, তারপর এখানে হচ্ছে তোমার PO4, তারপর হচ্ছে 2। ওকে, তাহলে এখন অ্যান্সারটা কি হবে? এই যেটা হবে Mg3PO4 2। ওকে, বুঝতে পারছি আশা করি। এবার দেখো সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন প্রকৃতির? তাহলে এটা আমরা যদি সলভ করি, সোডিয়াম কার্বনেট এটার জলীয় দ্রবণ, এটার সাথে তাহলে কার বিক্রিয়া করব? সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের সাথে পানির বিক্রিয়া করব। জাস্ট পানির বিক্রিয়া করব। H2O, এখানে যেটা তৈরি হয় 2NaOH প্লাস 2NaOH তৈরি হয়, প্লাস কার্বনিক অ্যাসিড তৈরি H2CO3। ভালো করে লিখে লিখি,
H2CO3। এবার এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি হয়েছে না ভাইয়া, এইটা তুমি দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডটা যেটা তৈরি হয়েছে আর এখানে যে কার্বনিক অ্যাসিডটা তৈরি হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এইটা ভাইয়া স্ট্রং বেস, আর এই কার্বনিক অ্যাসিডটা হচ্ছে একটা উইক অ্যাসিড। তাহলে দ্রবণের মধ্যে কে শক্তিশালী বলো, স্ট্রং বেস নাকি উইক অ্যাসিড? তো স্বাভাবিকভাবে স্ট্রং বেস শক্তিশালী, তাহলে দ্রবণটা হবে ক্ষারীয়। যদি দুইটাই সমান হারে এটাও স্ট্রং হইতো এটাও স্ট্রং হইতো, উইক বেস মানে স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড, তাহলে কিন্তু উভধর্মী হইতো, বাট এখানে তো এটা হয় নাই। সো দ্যাটস ইট। এবার দেখো গ্যালেনা, গ্যালেনা বেসিক্যালি লেড সালফাইড, সো এটা স্বাভাবিকভাবেই এখানে কি হবে, লেডের আকরিক হবে। কোনটিকে নীরব ঘাতক বলা হয়? নীরব ঘাতক বলা হয় কার্বন মনোক্সাইডকে, সাইলেন্ট কিলার। কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়, এটাকে বলা হয়, কোন নাম অ্যালুমিনিয়াম আকরিক, ক্রায়োলেট, Na3AlF6, ডায়াসপার, এটাও অ্যালুমিনিয়াম, এটাকে বলা হয় ইলমেনাইট। ইলমেনাইট বেসিক্যালি এই অ্যালুমিনিয়ামের আকরিক নয়, এটার সংকেতটা কি রকম, FeTiO3, মানে আয়রন টাইটেনিয়াম অক্সাইড, FeTiO3, এটাকে বলা ইলমেনাইট, এটাকে আমরা বলি হচ্ছে ইলমেনাইট। ইলমেনাইট। ওকে, কোন হ্যালাইটটি পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না? কোন হ্যালাইটটি পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না? আচ্ছা, এখানে NF3 এটা যেটা আছে এটা আর্দ্র বিশ্লেষিত হয় না। আচ্ছা, এটা কারণ আছে, একটু কারণটা বলি। এখানে ফ্লোরিন আয়ন যেটা আছে এইটার সাইজ একটা বিশাল বড় ফ্যাক্টর, তারপর হচ্ছে চার্জ ডেনসিটি বা চার্জ ঘনত্ব, এইটা আরেকটা বিশাল বড় ফ্যাক্টর। দুইটা জিনিস একসাথে কাজ করে, সো দুইটা জিনিস একসাথে কাজ করে এখানে তোমার ব্যাপারটা কাজ করে। সো NF3 দ্যাটস ওয়াই আর্দ্র বিশ্লেষিত হয় না, মানে এটা লজিকটা হচ্ছে এটা। ফ্লোরিন আয়নের সাইজ ছোট, তারপর হচ্ছে চার্জ ডেনসিটি। কোনটি বরফের সঠিক সংকেত? বরফ হচ্ছে অনেকগুলো পানির অণু একসাথে জুড়ে থাকে, এটা H2N, এটা বরফের সঠিক সংকেত। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের আজকের এই লেকচারটা। সো লেকচারটা ছোট ছিল, এখানে বেসিক্যালি আকরিক আর হচ্ছে ওই যে জটিল যৌগের নাম আর সংকরায়ন এই জিনিসটা ছিল। সো সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো একদিন। আসসালামু আলাইকুম।